আচ্ছা, তো আজকে আমরা যে টপিকটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হলো এপিডার্মিসের উপাঙ্গসমূহ। আমরা গত ক্লাসের আগ পর্যন্ত আলোচনা করছিলাম। তো আমাদের এপিডার্মিস কোনটা ছিল? এপিডার্মিস, এপি কথাটা বলছিলাম অর্থ বাইরের, আর ডার্ম অর্থ ত্বক অর্থাৎ বাইরের ত্বক বা বাইরের স্তর। এই যে উদ্ভিদের ক্ষেত্রে পাতার যে বহিঃস্তর বা বহিত্বক, তাই হলো এপিডার্মিস। এখন এই বাইরের ত্বক আমি বলছিলাম, যদি এটা মূলে থাকে তাহলে এই মূলের বাইরের আবরণ হবে এপিব্লেমা, আর যদি কাণ্ড আর পাতার ত্বকের বহির আবরণ হয় সেটা হবে এপিডার্মিস। তো আমাদের এই যে এপিডার্মিস আছে, অর্থাৎ এই যে এপিডার্মিসটা মার্ক করে দিলাম, এই এপিডার্মিসের মধ্যে কিছুটা উপাঙ্গ আছে, মানে কিছু উপাঙ্গ আছে, মানে এপিডার্মিসটা কয়েকটা উপাঙ্গ নিয়ে গঠিত হয়। তো সেই উপাঙ্গগুলো কি কি? আমাদের মধ্যে এখানে আছে, দেখো, রোম বা ট্রাইকোম, এর পরবর্তীতে আছে শল্ক, গ্রন্থিরোম বা কোলেটাস, থলি। অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে এই যে স্তর, এই স্তরের মধ্যে কিন্তু এইগুলো সব অবস্থিত। তো আমাদের এখান থেকে রিটেন তেমন আসে না, তবে এমসিকিউ যেগুলো আসে সেগুলো মাথায় রাখতে হবে। তো প্রথম আছে এই যে রোম বা ট্রাইকম, এটা হতে পারে এককোষী, বহুকোষী বা সরল, গুচ্ছাকার, সব কিছু হতে পারে। তো বিষয় হলো আমাদের কখন এককোষী হবে মাথায় রাখতে হবে। আমাদের মূল রোমটা হবে, অর্থাৎ মূলের যে রোমটা থাকবে সেটা হবে এককোষী উপাঙ্গ। মূল রোম ত্বকের এককোষী উপাঙ্গ এবং সব ক্ষেত্রে কিউটিকল বিবর্জিত। অর্থাৎ তোমরা কিন্তু পড়ছিলে যে মূলে কিন্তু কিউটিকল থাকে না। তাহলে মূলে কিউটিকল থাকবে না, তাহলে মনে রাখবে এ হলো এককোষী। এরপরে দেখো, এরপরে আছে কাণ্ডরোম, অর্থাৎ একটা রোম মানে কাণ্ডেও থাকতে পারে, মূলেও থাকতে পারে। তো এই রোমটা যদি কাণ্ডে থাকে তাহলে এই কাণ্ডরোম কেমন হবে? কাণ্ডরোম হবে বহুকোষী এবং কিউটিকল যুক্ত। তোমরা জানো কাণ্ডে কিউটিকল থাকে, তো কাণ্ডে তাহলে যে রোমটা থাকবে সেটা হলো কিউটিকল যুক্ত। তো যদি কিউটিকল যুক্ত হয়, অর্থাৎ সে যুক্ত, তাহলে তো একা যুক্ত না, সেখানে অবশ্যই অনেকগুলো কোষ আছে, তাহলে মনে রাখবা সে হলো বহুকোষী। তাহলে কাণ্ডরোম হলো বহুকোষী এবং কিউটিকল যুক্ত। আর মূল রোম কেমন? মূল রোম হলো এককোষী এবং এটা কিউটিকল বিবর্জিত, অর্থাৎ কিউটিকল এখানে থাকে না। এটা এমসিকিউ আসার মতো। আচ্ছা, তো এপিডার্মিসে আরো একটা উপাঙ্গ আমরা পড়বো। তো দেখো, এই সেই মূলরোম। এখন দেখো, এই মূলরোমের কিছু কাজ আছে। তোমরা জানো মূলরোম অর্থাৎ মূলরোম দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে, আর কাণ্ডরোম দিয়ে কি করে? আঠা, গত, এই যে রাসায়নিক যে বর্জ্য ছিল বা বর্জ্য জাতীয়গুলো সে বাইরে বের করে দেয়, নিষ্কাশিত করে দেয়। আর উদ্ভিদকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, সব ক্ষেত্রে পানি সঞ্চয় করে। তাহলে কাণ্ডরোম কিন্তু পানি সঞ্চয় করে, আর শোষণ কোষ থেকে মূলরোম। আচ্ছা, তোমাদের এই মূলরোম দেখলে, আর এর আগের পেজে হয়তো কাণ্ডরোমের চিত্রটা ছিল, দেখাই আসি। আচ্ছা, এই সেই কাণ্ডরোম, দেখো এই সেই কাণ্ডরোম, এই সেই মূলরোম, অর্থাৎ এটা সেই মূলের ত্বক না, এই ত্বক, আর এই ত্বকে এই সেই কাণ্ডরোম, এটা হলো মূলরোম। অর্থাৎ অনেকটা তোমরা যদি বাংলা খাঁটি বাংলায় বলো তাহলে শিকড়, অনেকটা বুঝতে পারছো, শিকড় জিনিস ওটা। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে শল্ক। এই শল্ক জিনিসটা কি? শল্ক হলো পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরনের রোমকে শল্ক বলে। তাহলে এই যে শল্ক, এটা এক ধরনের রোম। তো এই রোমটা, অর্থাৎ এই রোমটা যখন একটা পাল্লা ঝিল্লি তৈরি হয়, অর্থাৎ রোমে যখন ঝিল্লিটা অতিরিক্ত পাল্লা হয়ে যায়, তাহলে সেই পাল্লা ঝিল্লি বিশিষ্ট যে রোম সেটাকে বলা হবে শল্ক। পাল্লা ঝিল্লি বিশিষ্ট রোম সেটাকে বলা হবে শল্ক। এই পাল্লা ঝিল্লি বিশিষ্ট রোম কি করবে? যেহেতু পাতলা ঝিল্লি, তার মানে এটা দিয়ে কিন্তু সহজে পানি ট্রান্সফার হতে পারে, তাই না? এই যে পানি ট্রান্সফার, অর্থাৎ উদ্ভিদের যখন ওই যে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়, উদ্ভিদের দেহের অতিরিক্ত পানি যে বাষ্পাকারে বের করে দেয়, ওটাকে বলা হয় প্রসেদন। তো সেই প্রসেদনের হার কমায়, প্রসেদনের হার কমাকে শল্ক। তাহলে শল্ক কি? পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরনের রোম, এবং এটা কি করে? প্রসেদনের হার কমায়। আচ্ছা, তো দেখো এখানে আমি শল্ক পড়াইছি, এবার আমরা পড়বো গ্রন্থিরোম বা কোলেটাস। গ্রন্থিরোম বা কোলেটাস। আচ্ছা, এই কোলেটাস বা গ্রন্থিরোম জিনিসটা কি? অর্থাৎ আমরা যে রোম বা ট্রাইকোম পড়ছিলাম না প্রথমে, যে রোম বা ট্রাইকোম, তো ওই রোম বা ট্রাইকোমটা যখন বহুকোষী হয়, অর্থাৎ বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম, এগুলো হলো কিন্তু সব মানে ব্যতিক্রম ধর্মী কোষ, বুঝতে পারছো? মানে আমরা ওই রোম বা ট্রাইকোম পড়ছিলাম, যেমন কাণ্ডরোম ছিল, সেখানে মূল রোম ছিল। তো জিনিসগুলো আমরা একই জিনিস বারবার পড়ছি, কিন্তু এগুলো হলো ব্যতিক্রম ধর্মী, অর্থাৎ এগুলো হলো কিছুটা ব্যতিক্রম ধর্মী কোষ, বুঝতে পারছো? অর্থাৎ রোম বা ট্রাইকোমে যখন এই
পয়েন্টগুলো থাকবে তখনই তারা এরকম আচরণ করবে। যেমন এই শল্কের ক্ষেত্রে বললাম যে পাতলা ঝিল্লি থাকবে। তারপরে এই যে রোম বা কোলেটাস মানে গ্রন্থিরোম বা কোলেটাসের ক্ষেত্রে দেখো এরা হবে বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম। দেখো আমার কিন্তু সব গোল করে দেওয়া আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে বহুকোষী ট্রাইকোম। তাহলে ওই ট্রাইকোম বা রোমটা যখন বহুকোষী হয়ে যাবে তখন সেটাকে বলা হবে কোলেটাস। আর এই কোলেটাস কি করে, এটা হলো এক ধরনের চকচকে আঠালো পদার্থে পূর্ণ থাকে। আচ্ছা, তো এরপরে দেখো এরপরে আছে থলি। থলি জিনিসটা কি, থলি বা ব্লাডার। তো এই থলি বা ব্লাডার জিনিসটা কি, অর্থাৎ এরা হলো বিশেষ ধরনের এক প্রকার পানি ধারক এবং প্রশস্ত ট্রাইকোম। তাহলে দেখো এই থলিটাও কিন্তু একটা রোম বা ট্রাইকোম, কিন্তু এটা কেমন, প্রশস্ত। আচ্ছা, তো এই থলিটা প্রশস্ত বলতে বোঝাচ্ছে এই থলিটা হবে এখন একটা থলি আকৃতির রোম। তো এইখানে কি থাকে, এখানে পানি থাকে। এবং এখানে একটা উদ্ভিদের নাম দেওয়া আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। উদাহরণ দেওয়া আছে যে বরফ উদ্ভিদ। বরফ উদ্ভিদের ত্বক কোষ স্ফীত থলি আকার ধারণ করে, শীতকালে এ পানি বরফে পরিণত হয়। অর্থাৎ বরফ উদ্ভিদ নামে একটা উদ্ভিদ আছে, যার বৈজ্ঞানিক নামও দেওয়া আছে এখানে দেখো। তো এই বৈজ্ঞানিক নাম তোমরা যদি এই নামটা মনে না থাকে তো তোমরা অপশনের মধ্যে তাকায় দেখবে, এই যে দেখো ক্রিস্টালিনিয়াম। এই ক্রিস্টাল কথাটা মানে বোঝা যাচ্ছে কি, একটা জমাট বাঁধা কিছু না। তো এই ক্রিস্টালিনাম এই অর্থকে দিয়ে তোমরা এই বৈজ্ঞানিক নামটা মুখস্থ করবে। অর্থাৎ তোমার তো পরীক্ষায় বলবে না যে বৈজ্ঞানিক নাম তো লেখো, এটা তো কথাকে আসবে এমন না। তো এই কারণে তোমরা এরকমটা করতে পারো যে তোমরা অপশনের মধ্যে 4টা অপশন দেখবে, এবার যেখানে দেখবে ক্রিস্টাল কথাটা আছে সেই অপশনটা তোমাদের সঠিক উত্তর। তো তোমরা এটা দাগাই দিতে পারবা। এগুলো ট্রিক দিয়ে যতটা দাগাতে পারবা, কারণ পরীক্ষায় তুমি কতটা পারলা সেটা ইম্পর্টেন্ট হয় না। দেখা গেলো তুমি অনেক কিছু জানো কিন্তু পরীক্ষায় গিয়ে তুমি মার্ক পেলে না ভালো, তাহলে কিন্তু দেখা গেলো তোমার কিছুই মানে ওই যে পড়লে ওই জিনিসটা কিন্তু দাম থাকে না। আর তোমাদের সামনে অ্যাডমিশন অনেকেরই, যাদের অ্যাডমিশন তাদের কিন্তু অনেক ট্রিকই হতে হবে। তোমরা যে পড়ালেখার মধ্যে আছে এই পড়ালেখা দিয়ে কিছু হয় না। বাইরের স্টুডেন্টরা কিন্তু যারা শহর অঞ্চলে আছে তারা কিন্তু তোমাদের থেকে অনেক এগিয়ে আছে। তারা দেখা যায় ফার্স্ট ইয়ার থেকে মেডিকেলের প্রিপারেশান, ভার্সিটি প্রিপারেশান যে লাইনে যাবে সেই লাইনে প্রিপারেশান শুরু থেকে শুরু করে দেয়। আর তোমরা তো হয়তো ফার্স্ট ইয়ারে ওঠাকালীন তোমাদের পাগনা গজায়, তোমরা তো জানোই না যে অ্যাডমিশন জিনিসটা কি। তোমরা সব ওই সেকেন্ড ইয়ারে উঠে পরীক্ষার্থী হয়ে যাও যখন, তখন দেখা যায় মানে একটু নাম শোনো যে আমাদের অ্যাডমিশন আছে সামনে। আর তারপরে তোমরা ওই যখন অ্যাডমিশনে কোচিং করতে যাও দেখা যায় বাকিদের তখন কমপ্লিট সব, ওরা বিন্দাস কোচিং করে যায়, আর তোমাদের তখন প্যারা নিতে হয়। তো তোমরা চেষ্টা করবা, তোমরা ফার্স্ট ইয়ার যারা আছো তারা শুরু থেকে যেহেতু একটা সুযোগ পাইছো, তোমরা শুরু থেকেই মেডিকেল স্ট্যান্ডার্ড পড়ালেখা করবা, তার পাশাপাশি তোমাদের একাডেমিক পড়ালেখাটাও চালাবা। দিন শেষে দেখবা যখন তোমরা অ্যাডমিশন কোচিংয়ে যাবা তখন দেখবা যে তোমাদের কতটা শান্তি থাকে, অর্থাৎ পড়ালেখা থাকে না। ইভেন আমি আমার অ্যাডমিশন কোচিংয়ের সময় কিন্তু ক্রিকেট খেলে বেড়াইছি, বিভিন্ন রকম ঘুরে ফিরে বেড়াইছি, এভাবে কিন্তু সময় কাটাইছি। আমি যে সারাক্ষণ পড়ার মধ্যে ছিলাম এরকম কিন্তু না। তো বিষয় এটাই, তুমি যদি তোমার বেসিকটা ভালো করে তৈরি করে নিতে পারো এবং কোথায় কীরকম প্রশ্ন হবে, অর্থাৎ আমি মেডিকেলে দিব তাহলে মেডিকেলে কোন স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, আমি যদি সেগুলো সলভ করা থাকে তাহলে কিন্তু দিন শেষে তোমরাই লাভবান হবা। তা নাহলে ওই অ্যাডমিশনে 2-3 মাসে গিয়ে এত পরিমাণ যে কষ্ট করতে হবে, দেখা যায় অনেকে স্বাস্থ্য কমে যায় তাও দিন শেষে চান্স হয় না। এরকম অনেকেই আছে, তোমার তো জানো শ্যামনগরে অনেক স্টুডেন্ট প্রত্যেক বছরই বেরোচ্ছে, চান্স পাচ্ছে না। ইভেন এবারও তো মানে শ্যামনগর, কালীগঞ্জ, দেভাট এসব সাইডে তো কোনো কলেজের স্টুডেন্টই চান্স পায়নি। কারণ কি, এবার ওই যে লকডাউন পড়ে গেছে, স্টুডেন্টরা ওই পড়ালেখা সব ছেড়ে দিছে। দিন শেষে কিন্তু এটাই হয়। তো তোমরা যারা শুরু থেকে আসছো চেষ্টা করবা যাতে তোমাদের সামনে এইচএসসি আছে, অর্থাৎ সেকেন্ড ইয়ার যারা আসো তাদের ক্ষেত্রে চেষ্টা করো। আমি যেহেতু চেষ্টা করছি এই শর্ট কোর্সের মধ্যে যতটা মানে কম সময়ের মধ্যে তোমাদের শেষ করে দিতে পারি। আমার প্রোগ্রামটা ছিল 2 মাসের মধ্যে তোমাদের সম্পূর্ণটা কোর্স শেষ করব। তবে অফলাইন হলে হয়তো কিছুটা সম্ভব হতো, কিন্তু অনলাইনে এসে তোমাদের হয়তো দেখা যাচ্ছে একটা অধ্যায় 2 দিনে করতে হচ্ছে। তো সেক্ষেত্রে সমস্যা না বিষয়টা, আমি চাইলে দ্রুত যেতে পারতাম কিন্তু আমি যাচ্ছি না, কারণ তোমাদের বেসিকটা ধরা দেওয়ার চেষ্টা করছি। আমি তো জানি তোমাদের বেসিকটা অনেক আনক্লিয়ার হয়ে আছে। তোমাদের সমস্যা না, বিষয় হলো তোমাদের হাতেও এখনও যেটুকু সময় আছে যদি কাজে লাগাও ভালো কিছু হবে। এখন সেকেন্ড ইয়ার যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, অ্যাডমিশন, তোমরা ফাঁকি না দিয়ে সময়টাকে কাজে লাগাও। বাকিরা কী করছে দেখার সুযোগ নাই, বাকিরা যা পারে করুক। দিন শেষে যদি ভালো কিছু করতে চাও তো মানে প্রস্তুতিটা চালা যেতে হবে। আচ্ছা, তো আমরা পড়ার মধ্যে আসি। দেখো থলি পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া। আচ্ছা, তো আমরা এবার পড়বো স্টোমেটা বা পত্ররন্ধ্র।
স্টোমেটা বা পত্ররন্ধ্র জিনিসটা কি? তোমরা তো পত্ররন্ধ্র জানো, অর্থাৎ পাতার মধ্যে যে রন্ধ্র থাকে যেটা দিয়ে উদ্ভিদ প্রসাধনের কাজ চালায়। তো দেখো এখানে বিষয়টা ভাইয়া, আচ্ছা বলো। এই পত্ররন্ধ্র আর রক্ষী কোষের ভিতরে পার্থক্য কি ভাইয়া? আচ্ছা আমরা এই পত্ররন্ধ্রের গঠনটা পড়বো। দেখো এখানে এই যে একটা ত্বকীয় টিস্যুতন্ত্রের মধ্যে যে পত্ররন্ধ্র আছে, এই ওটা বৃষ্টি পানি। আচ্ছা তো দেখো এই পত্ররন্ধ্র, এখন এই যে পত্ররন্ধ্র, এই পুরোটা একটা পত্ররন্ধ্র, বুঝতে পারছো? পুরোটা একটা পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের মধ্যে, অর্থাৎ পত্ররন্ধ্র বলতে বোঝানো হচ্ছে এটা একটা পাতা, তোমার ধরে নাও একটা উদ্ভিদের পাতার ওপরে বা তলাতে পিঠ ধরে নাও, ধরে নেওয়া না, এটাই বাস্তবতা। তো এই যে উদ্ভিদের পাতা বা কচি কাণ্ডের যে ত্বক থাকে, এই ত্বকের মাঝখানে, এটা হলো উদ্ভিদের কচি পাতার ত্বক, এই ত্বকের মাঝখানে কি দেখা যায় এরকম রন্ধ্র থাকে। এই রন্ধ্র একটা ফাঁকা জায়গা দেখো, চোখের মতো দেখতে। তো ওই রন্ধ্রটাকে বলা এই রন্ধ্র দিয়ে মূলত কি হয়, পানি ট্রান্সফার হয়, অর্থাৎ এটা হয় বাষ্পাকারে বের হতে পারে, এরপরে পরবর্তীতে পড়বো পানিপত্র রন্ধ্র, সেখানে তরল আকারে পানি বের হয়, এরকম এই রন্ধ্র দিয়ে তাহলে কি হবে, বাষ্পাকারে পানিটা বাইরে বের করে দেয়। আচ্ছা তো এইখানে দেখো এই যে ছিদ্রটা থাকলো, এই ছিদ্রের পাশে দেখো এরকম, মানে এরকমভাবে একটা কোষ আছে, এখানে তো ছিদ্র, এখানে তো এরকম ছিদ্র, আর এর বাইরে এরকম কি হবে, এরকম জায়গায় কোষ আছে, এরকম করে একটা কোষ আছে, এপাশে একটা এরকম করে কোষ আছে। তো এই কোষটাকে বলা হচ্ছে রক্ষী কোষ, অর্থাৎ এই রন্ধ্রটাকে মানে পাহারাদার বলতে পারো, অর্থাৎ পাহারা দিচ্ছে বলতে পারো। এই যে মাঝখানে যে ছিদ্রটা ছিল এর চারপাশে থাকে, এটা পাহারা দিচ্ছে। তো এটা পাহারা দেয় বলতে এটা কাজ কি, অর্থাৎ এটা কিছু সময় দেখা যাবে মানে ছিদ্রটা বন্ধ করে দেয়, কিছু সময় আবার খুলে দেয়, অর্থাৎ যখন প্রয়োজন পরে খুলে দেয়, যখন প্রয়োজন শেষ হয়ে যায় বন্ধ করে দেয়। কারণ তা না হলে তো মানে অটোমেটিক্যালি যদি খোলা থাকে তাহলে তো অলওয়েজ পানি বের হয়ে যাবে। তো এই কারণে সেটার মানে তোমাদের নবম অধ্যায়ে এই বিষয়ে ডিটেলস আলোচনা করা আছে উদ্ভিদ শারীরতত্ত্বে তত্ত্বতে, অর্থাৎ সেখানে পত্ররন্ধ্র পড়বো আমরা, পত্ররন্ধ্র খোলার কৌশল, বন্ধ হওয়ার কৌশল, ওখানে ছায়েরি মতবাদ আছে, তারপরে লুন্ডিকর মতবাদ আছে, বিভিন্ন রকমের পত্ররন্ধ্র খোলা বন্ধের উপর বিভিন্ন রকম মতবাদ আছে। তো সেই মতবাদগুলো আমরা ওখানে আলোচনা করব। আমরা শুধুমাত্র এখানে দেখবো পত্ররন্ধ্র গঠনটা, আমাদের তো এটুকুই ইম্পর্টেন্ট। তো পত্ররন্ধ্র গঠনটার ক্ষেত্রে দেখো তাহলে এই হলো রক্ষী কোষ যেটা বললাম, আর এই যে এই ছিদ্রটা হলো রন্ধ্র, আর এই পুরো চিত্রটা হলো পত্ররন্ধ্রের কিন্তু। আচ্ছা আর এই যে রন্ধ্রের মধ্যে দেখো একটা গোলাকার গোলাকার বস্তু আছে, এটা হলো ক্লোরোপ্লাস্ট। দেখো এই ক্লোরোপ্লাস্ট কিন্তু শুধুমাত্র রক্ষী কোষের মধ্যে আছে, বাকি কোথাও কিন্তু ক্লোরোপ্লাস্ট নাই। মাথায় রেখো, ক্লোরোপ্লাস্ট শুধু মাত্র রক্ষী কোষের মধ্যে রয়েছে, বাকি জায়গায় কিন্তু নাই। তোমরা জানো যে উদ্ভিদ ক্লোরোপ্লাস্ট দিয়ে খাদ্য তৈরি করতে সহায়তা করে, এই ক্লোরোপ্লাস্ট কিন্তু রক্ষী কোষের মধ্যে রয়েছে, বাকি ত্বকে কিন্তু আর নাই। আচ্ছা তো দেখো এরপরে এই যে বাইরের যে কোষগুলো আছে, অর্থাৎ ওইখানে তো এটা রক্ষী হিসেবে ছিল, এর আশেপাশে যত কোষ আছে তাদেরকে বলা হয় হলো সহকারী কোষ। আশেপাশে যত কোষ আছে তাদেরকে বলা হবে হলো সহকারী কোষ। আর এখানে দেখো একটা ছোট ছোট ছিদ্র মানে গোলাকার বস্তু আছে, তো এটা হলো নিউক্লিয়াস। আচ্ছা তো এইখানে এর গঠনে এরকম বলা আছে, দেখো দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত থাকে, তারা কিরকম থাকে, অর্ধচন্দ্রাকৃতির, অর্থাৎ দেখবা দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষী কোষ থাকে। তো আমরা দেখলাম এরকম যে মানে অর্ধেক চাঁদের মতো কিন্তু রক্ষী কোষ থাকে। আচ্ছা আর একটা এখান থেকে রক্ষী কোষ উদ্ভিদের তো থাকে, এখন এই রক্ষী কোষ কখন খোলা থাকে কখন বন্ধ থাকে, তো আমাদের দেখা যায় স্বাভাবিক যে উদ্ভিদ তাদের ক্ষেত্রে দেখা যায় দিনের বেলা পত্ররন্ধ্র খোলা এবং রাত্রে বন্ধ থাকে। কারণ কি, দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকে, কারণ দিনের বেলা প্রসাধন বা সালোকসংশ্লেষণ বিশ্লেষণ সব কিছুই দিনের বেলা হয় সূর্যের আলোতে। কিন্তু দেখা যায় পাথরকুচি উদ্ভিদের ক্ষেত্রে ব্যতিক্রম, পাথরকুচি পাতা যে তোমরা যে পাথরকুচি পাতা দেখছো অনেকেই, ওই উদ্ভিদের ক্ষেত্রে ব্যতিক্রম হয়, অর্থাৎ ওই ক্ষেত্রে কি হয়, রাত্রে পত্ররন্ধ্রটা খোলা থাকবে এবং দিনে বন্ধ থাকে। তাহলে পাথরকুচি পাতার কিন্তু প্রসাধনটা হয় কিন্তু রাত্রে, অর্থাৎ পাথরকুচি পাতাটা হলো ব্যতিক্রম, মনে রাখবা। তাহলে এটা হলো স্বাভাবিকটার উল্টো হয়, অর্থাৎ এক্ষেত্রে রাত্রে পত্ররন্ধ্রটা খোলা থাকবে আর দিনের বেলা বন্ধ থাকবে। আচ্ছা এই যে পত্ররন্ধ্র আছে, এই পত্ররন্ধ্রের মানে কিছু প্রকারভেদ আছে, অর্থাৎ এই পত্ররন্ধ্র অনেক ধরনের হতে পারে। তো কী ধরনের হতে পারে দেখো। আচ্ছা তো দেখো যেটা বলছিলাম পত্ররন্ধ্র অনেক ধরনের হতে পারে। তো দেখো প্রথমে আছে ডায়াসাইটিক, তারপর আছে প্যারাসাইটিক। তাহলে পত্ররন্ধ্র হলো ডায়াসাইটিক হতে পারে। আচ্ছা ডায়াসাইটিক জিনিসটা কি, ডায়াসাইটিক দেখো এখানে চিত্র দেওয়া আছে দেখো, অর্থাৎ দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। অর্থাৎ এইখানে দেখো এই সাইডে একটা সাবসিডিয়ারি কোষ অর্থাৎ সহকারী কোষ, সাবসিডিয়ারি কোষ বলতে বোঝাচ্ছে হলো সহকারী কোষ,
তো এখানে একটা সাবসিডিয়ারি কোষ, এখানে একটা সাবসিডিয়ারি কোষ, দুইটা সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, এটাকে বলা আছে ডায়াসাইটিক। এবং এক্ষেত্রে মাথায় রাখতে হবে, এক্ষেত্রে যেই পত্ররন্ধ্র মানে রক্ষী কোষটা থাকবে, রক্ষী কোষটা কেমন থাকে, সমকোণে থাকে। দেখো 90 ডিগ্রি কোণে কিন্তু আছে। তাহলে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, ডায়াসাইটিকের ক্ষেত্রে কেমন থাকে, সমকোণে থাকে। ডায়াসাইটিকের ক্ষেত্রে সমকোণে থাকে এবং এক্ষেত্রে দুইটি সাবসিডিয়ারি কোষ থাকে, তো দুইটা সহকারী কোষ থাকবে এবং রক্ষী কোষ দুইটা সমকোণে থাকে, এটুকু মাথায় রেখো। এরপরে দেখো, এরপরে প্যারাসাইটিক। প্যারাসাইটিক দেখো, প্যারাসাইটিকের ক্ষেত্রে দেখো, প্যারাসাইটিকের ক্ষেত্রেও দুইটা সাবসিডিয়ারি কোষ থাকবে। তাহলে পার্থক্য কি, এক্ষেত্রে এই যে রক্ষী কোষটা থাকবে এটা হলো সমান্তরালে থাকবে, রক্ষী কোষটা থাকবে সমান্তরালে। আচ্ছা, তাহলে এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এখানে দুটি রক্ষী কোষ কীভাবে থাকবে, সমান্তরালে থাকবে। আগেরটা ছিল সমকোণে। দেখো এখানে আমি আবার একটু বলি কীভাবে সমকোণে কীভাবে সমান্তরাল। দেখো এখানে সাবসিডিয়ারি কোষ ছিল কীভাবে, এইভাবে ছিল, দেখো দাগটা আছে এইভাবে, আর রক্ষী কোষটা কীভাবে ছিল, এইভাবে ছিল। তাহলে দেখো এখানে কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে রক্ষী কোষটা আছে এইভাবে, সাবসিডিয়ারি কোষের দাগটাও দেখো এইভাবে আছে। অর্থাৎ কি, সাবসিডিয়ারি কোষ আর রক্ষী কোষ কীভাবে আছে, সমান্তরালে আছে। মাথায় রেখো, দুইটা বুঝতে পারছো। এই সাবসিডিয়ারি মানে ডায়াসাইটিক, প্যারাসাইটিক, এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট, এই নামগুলো মুখস্থ রেখো। প্লাস কোনটা সমকোণে কোনটা সমান্তরালে এটা মতো রেখো। তো দেখো এর পরবর্তীতে যেটা আছে, এর পরবর্তীতে আছে দেখো অ্যানিসোসাইটিক। অ্যানিসোসাইটিক, এখন অ্যানিসোসাইটিক জিনিসটা কি, অ্যানিসোসাইটিক জিনিসটা দেখো এখানে বলছে যে তিনটা সাবসিডিয়ারি কোষ থাকবে এবং তার মধ্যে একটা ছোট থাকবে, অ্যানিসোসাইটিক। আচ্ছা দেখো, অ্যানিসো, তো এই অ্যানিসো এর মধ্যে আছে, তার মানে মনে রাখবে এটা হলো ছোট। অর্থাৎ এখানে একটা সাবসিডিয়ারি কোষটা থাকবে ছোট, আর টোটাল সাবসিডিয়ারি কোষ থাকবে কয়টা, তিনটা। আর এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে টোটাল সাবসিডিয়ারি কোষ থাকবে তিনটা, আর তার মধ্যে একটা হবে ছোট। তাহলে একটা ছোট কিভাবে মনে রাখবো, নাম হলো অ্যানিসো। তাহলে অ্যানিসো দিয়ে মনে রাখবো এটা হলো ছোট। অর্থাৎ এখানে এ দিয়ে মনে রাখবো একটা, আর সো দিয়ে মনে রাখবো ছোট। অর্থাৎ এখানে একটা সাবসিডিয়ারি কোষটা হবে ছোট। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে টেট্রাসাইটিক। এখন দেখো এখানে ডায়াসাইটিক আছে, প্যারাসাইটিক আছে, অ্যানিসোসাইটিক আছে, এখানে তারপরে আছে টেট্রা। এখানে কিন্তু ট্রাইসাইটিক কিন্তু নাই, এখানে কিন্তু ট্রাইসাইটিকটা কিন্তু নাই, মাথায় রেখো, ট্রাই কিন্তু নাই, এখানে আছে কিন্তু টেট্রাসাইটিক। তাহলে মাথায় রেখো, এক্ষেত্রে কিন্তু ট্রাইসাইটিকটা নাই, আছে টেট্রাসাইটিক। এখন টেট্রাসাইটিকের ক্ষেত্রে কেমন হবে, টেট্রাসাইটিকের ক্ষেত্রে চারটা সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকবে, এটুকুই, আর কিছু পড়তে হবে না। এরপরে দেখো অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনোসাইটিক কেমন, অ্যাক্টিনোসাইটিক হলো এই যে মানে স্টোমাটাকে যে পরিবেষ্টন করে যে কোষসমূহ, বুঝতে পারছো, এগুলো হলো মানে ত্বকীয় কোষ থেকে পৃথকযোগ্য নয়। অর্থাৎ এই যে স্টোমা বা পত্ররন্ধ্র ছিল, এর চারপাশে যে কোষগুলো ছিল এগুলো দেখো ত্বকীয় কোষ থেকে পৃথকযোগ্য নয়, অর্থাৎ সব জায়গায় একটা আরেকটার সাথে যুক্ত, অর্থাৎ পৃথকযোগ্য নয়। তাহলে অ্যানোমোসাইটিক, অর্থাৎ নো, এই দেখো অ্যানোমো, যদি আমরা একটু লিখি অ্যানোমো, এই দেখো নামের বদলে নো আছে, নো মানে কি না, অর্থাৎ নাই। তাহলে এখানে কোষ আসবে, এরা হলো পৃথকযোগ্য নয়। তাহলে এভাবে কিন্তু তোমরা বৈশিষ্ট্যগুলো টেকনিক্যালি মাথায় রাখতে পারো। আচ্ছা, এর মধ্যে কার কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? আচ্ছা, কারো বুঝতে অসুবিধা হলে বলো, আর কোশ্চেন থাকলে তো শুনবো, শেষেও শোনা হয় মাঝেও শোনা হয়, তোমরা যখন বলবা। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে কাণ্ড ও পাতার ত্বক। আচ্ছা, এগুলো তো আমি আমার ব্যাগে চলে আসছি কেন। আচ্ছা, তো এখানে পড়ানো হয়ে গেছে। এরপরে দেখো পত্ররন্ধ্রের কাজ। তো পত্ররন্ধ্রের কিছু কাজ আছে দেখো, এই যে মানে গ্যাসের আদান প্রদান করে, তোমরা জানো এই যে গ্যাসের আদান প্রদান করবে। এরপরে হলো বায়ু থেকে মানে এই রন্ধ্র দিয়ে হলো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে আর অক্সিজেন ত্যাগ করবে। তার মানে এই রন্ধ্র দিয়ে তিনটা কাজ করে মূলত। দেখো এখানে তাহলে কি করছে, এখানে হলো শ্বসনের সময় তো অক্সিজেন গ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে। তাহলে দেখো এখানে ব্যবহৃত হচ্ছে কখন, দেখো সালোক সংশ্লেষণের সময়। তোমরা জানো সালোক সংশ্লেষণের সময় কি করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। আর শ্বসনের সময় কি করে, তার উল্টো, অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তো এগুলো তো তোমরা জানো আশা করি, যে রাত্রেবেলায় যেমন গাছের নিচে ঘুমালে কেন শ্বাসকষ্ট হয়, এরকম কোশ্চেন তোমরা 19-এও পড়ে আসছো। কারণ ওই যে রাত্রেবেলা শ্বসন ঘটে, এখন শ্বসন ঘটলে কীভাবে হয়, যে ওখান থেকে অক্সিজেনটা গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দেয়। তো এখন ওসব বলার প্রয়োজন নাই।
আর একটা কাজ কোথায় করে, প্রোষেদনের সময়। তাহলে এখান থেকে কিন্তু তিনটা কথা, সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রোষেদন, এই তিনটার ক্ষেত্রেই কিন্তু এই যে মানে এই যে বায়ু ট্রান্সফার বা গ্যাসের আদান প্রদান করতে কিন্তু মূলত এই যে পত্ররন্ধ্র এটা ব্যবহৃত হয়। এই তিনটা পয়েন্ট যত মাথায় থাকে। আচ্ছা, তো এবার দেখো, এবার আসছে আমরা কিভাবে, এবার আসছে পানি পত্ররন্ধ্র। এখন আমরা পত্ররন্ধ্র পড়লাম, এখন আবার পানি পত্ররন্ধ্র জিনিসটা কি? পানি পত্ররন্ধ্র এর আরেক নাম হলো হাইডাথোট। তো এই হাইডাথোট সবাই থাকে না, অর্থাৎ এই পানি পত্ররন্ধ্র কিন্তু সবার থাকবে না। যেমন কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। তো এখানে প্রথমে বলছে পানি পত্ররন্ধ্র একটি বিশেষ ধরনের পানি নির্বাচন অঙ্গ, অর্থাৎ এটাও পানি বের করে দিতে সাহায্য করে। তো এটা একটা বিশেষ ধরনের অঙ্গ, বুঝতে পারছো? তো এটা কাদের থাকতে পারে দেখো, ঘাস, কচু, টমেটো, ঘাস, কচু, টমেটো ইত্যাদি গাছের পাতার কিনারায় প্রচণ্ড গরমের দিনে পানির ফোঁটা সারি সারি দেখে এই অঙ্গের অবস্থান জানা যায়। অর্থাৎ এটা দিয়ে যদি পানি বের করে দিছে, তাহলে ওই যে অতিরিক্ত গরমের দিনে কি হয়, এটা দিয়ে মানে ফোটায় ফোটায় পানি বের করে দেয়। এখন দুইটার মধ্যে আমরা পড়বো পরবর্তীতে কীভাবে পার্থক্য আছে, অর্থাৎ পত্ররন্ধ্র আর পানি পত্ররন্ধ্রের মধ্যে কী কী পার্থক্য আছে আমরা একটু পরে পড়বো, সমস্যা নেই। তো এই ক্ষেত্রে তাহলে বোঝা যাচ্ছে এটা ফোটায় ফোটায় পানি বের করে দেয়। তবে এখান থেকে এমসিকিউ মানে এমসিকিউ যেটা আসে বেশির ভাগে, তো এই এমসিকিউ আসে হলো ঘাস, কচু, টমেটো এই উদাহরণটা। তো তোমরা ঘটক দিয়ে মনে রাখতে পারো, ঘাস কাটো দিয়ে মনে রাখতে পারো, ইচ্ছা খুশি। ঘ দিয়ে ঘাস, ট দিয়ে টমেটো, ক দিয়ে কচু, বা এখানে ঘাস দিয়ে ঘাস, কাটো দিয়ে দিয়ে হলো ক দিয়ে কচু, আর টো দিয়ে হলো মনে রাখবো টমেটো। তো এইভাবে তোমরা যে কোনো একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, তো এই যে পানি পত্ররন্ধ্র বা হাইডাথোট, এই চিত্রটা দেখতে এরকম। তো তোমরা জানো উদ্ভিদের যে ট্রাকিট থাকে, তো এই সেই ট্রাকিটটা। আর এখানে এরপরে এখানে সেই এর বাইরের এই ত্বকটা দেওয়া আছে। এরপরে এই যে কোষের অভ্যন্তরে কি থাকবে, মানে এই কোষের ভিতরের অবস্থানটা এই দেখাচ্ছে। আর এখানে এখানে কি থাকবে, এই কোষের ভিতরে কি থাকবে, এপিথেম থাকবে। তো এপিথেম, তোমরা যে জানো এপিথেলিয়াম, এপিথেলিয়ামের আর একটা নাম হলো এপিথেম। এপিথেলিয়ামটা হলো সিঙ্গুলার আর এপিথেমটা হলো প্লুরাল। তো এক্ষেত্রে এই এপিথেম যদি জিনিসটা যদি কী বলো, তোমাদের এই যে গহ্বরের নিচে অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে। তোমাদের এপিথেমের সংখ্যাটাও এখানে দেওয়া আছে, অর্থাৎ গহ্বরের নিচে অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে, এগুলোকে বলা হয় এপিথেম বা এপিথেলিয়াম। আচ্ছা, আর এখানে একটা কথা আছে, অর্থাৎ এখানে দেখো বিশেষ পরিস্থিতিতে দেহ থেকে পানি এই রন্ধ্রের মাধ্যমে পরিত্যক্ত হয় বলে এই রন্ধ্রকে বলা হয় পানি পত্ররন্ধ্র। অর্থাৎ বিশেষ পরিস্থিতিতে, ওই যে বললাম প্রচুর গরমের দিনে, অর্থাৎ যারা মরু অঞ্চলে থাকে, প্রচুর গরম সহ্য করে যেসব উদ্ভিদ, তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে। আচ্ছা, আর এটা কোথায় থাকবে, এটা হলো আচ্ছা এরপরে দেখো, এরপরে এখানে একটা কথা আছে, এপিথেলিয়ামটা কোথায় থাকবে, ঠিক ট্রাকিটের শেষ প্রান্তে অবস্থান করবে। কারণ দেখো এইখানে এইখানে দেখো, এখানে এটা ছিল ট্রাকিট, আর এর শেষ প্রান্তে কিন্তু এপিথেলিয়াম ছিল। আচ্ছা, আর এই সেই হলো পানি গহ্বর, অর্থাৎ এই সেই ছিদ্র গহ্বর, তো থাকা গহ্বর এটা। আর এখানে এই যে সেই রক্ষীকোষ, তোমরা যেরকম পাতায় রক্ষীকোষ পড়ছিলে, এখানে এরকম রক্ষীকোষ থাকে। আর এখানে যে রক্ষীকোষের মাঝখানে যে এই রক্ষীকোষের মাঝখানে এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটার নাম হলো পত্ররন্ধ্র। আচ্ছা, তো এবার দেখো এখানে বলতে হবে যে এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে, কদাগেও আসে, এমসিকিউতে আসে, যে হাইড্রাথোট দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে বলা হয় গ্যাটেশন। তাহলে এই গ্যাটেশনটা কি, গ্যাটেশন হলো হাইড্রাথোট দিয়ে তরল পানি বের হয়ে যাওয়ার। এটা কিন্তু মাথায় রাখতে হবে, দুটো জিনিস কিন্তু মানে তোমরা গোল করে করে রাখবা, যাতে এই জিনিসগুলো তোমরা পড়ার সময় মানে যাতে পড়ার সময় তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, যাতে পরীক্ষার হলে গিয়ে এই জিনিসটা না গুলায়। তাহলে এই যে গাটেশন কাদের ক্ষেত্রে হচ্ছে, হাইড্রাথোটের ক্ষেত্রে হচ্ছে, এবং সেক্ষেত্রে কি হবে, তরল পানি দিয়ে বের মানে তরল পানি বের হয়ে যাবে। আচ্ছা, কেউ কিছু বলবা? ভাইয়া, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, ওই যে জুলজির দ্বিতীয় অধ্যায়ের লিঙ্কটা একটু আমার দিয়ে দিতে হবে, আমি এখন লিভ নিচ্ছি। ও ক্লাসটা আমার করা হয় নাই। আচ্ছা, তো দেখো তাহলে আমরা যেটা বলছিলাম, হাইড্রাথোট দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে বলা হয় গাটেশন। তো এই প্রক্রিয়াটার নামই গাটেশন। তো এবার দেখো পত্ররন্ধ্র আর পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য, অর্থাৎ পত্ররন্ধ্র আর পানি পত্ররন্ধ্রের মধ্যে কি কি পার্থক্য দেখতে পাই। তো দেখো, পত্ররন্ধ্রটা থাকে পাতার ঊর্ধ্ব নিম্নতাকে, আর পানি পত্ররন্ধ্র থাকে পাতার কিনারায়, অর্থাৎ একদম কানা বরাবর। আর মানে পানি নির্গমন হয় পত্ররন্ধ্র দিয়ে দিনের বেলায়, আর মানে পানির পত্ররন্ধ্র বা হাইড্রাথোট দিয়ে বের হয় রাতের বেলায়। তা রাতের বেলায় বেশি বের হয়, মাথায় রেখো। আর এটা বের হয় বাষ্প আকারে পানি নির্গত হয়। আর পানি পত্ররন্ধ্র দিয়ে কীভাবে বের হয়, তরল আকারে পানি নির্গত হয়।
আর এই যে পানিপত্ররন্ধ্র এক্ষেত্রে কোনো খনিজ লবণের মুক্তি ঘটে না, কিন্তু এই যে পানিপত্ররন্ধ্র এক্ষেত্রে দেখা যায় মানে এই যে পানি বের করে দিচ্ছে তার সাথে সাথে উদ্ভিদের যে ভিতরে যে খনিজ লবণটা শোষণ করছিল মূল দিয়ে সেটাও দেখা যায় কিছুটা বের হয়ে যায়। আর এক্ষেত্রে এপিথেলিয়াম নেই, এক্ষেত্রে এপিথেলিয়াম আছে। আর এক্ষেত্রে হলো রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত, এক্ষেত্রে রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত নয়। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র অর্থাৎ উদ্ভিদের ত্বকীয় টিস্যু আর পরিবহন তন্ত্র। উদ্ভিদের ত্বকীয় টিস্যু আর পরিবহন তন্ত্র এই দুইটা ছাড়া উদ্ভিদের অন্যান্য দেহ গঠনকারী যে অঙ্গগুলো আছে সেগুলোকে বলা হয় গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রর আর এক নাম হলো আদি টিস্যুতন্ত্র বা ফান্ডামেন্টাল টিস্যুতন্ত্র। অর্থাৎ এটা একটা বিশেষ ধরনের টিস্যুতন্ত্র, আদি টিস্যুতন্ত্র বা ফান্ডামেন্টাল টিস্যুতন্ত্র। এক্ষেত্রে যেটুকু পড়তে হবে যে এটা হলো যে পেরিবেলেম ভাজক টিস্যু হতে এই টিস্যুর উৎপত্তি। গ্রাউন্ড টিস্যুতন্ত্র সৃষ্টি কী হবে, অর্থাৎ এটা ত্বকীয় টিস্যু হবে না, পরিবহন টিস্যু হবে না, মানে ত্বকটাও হবে না, যে পরিবহন তন্ত্র মানে যেটা ওই জাইলেম ফ্লোয়েম এটা টাইপের টিস্যু হবে না, এটা হলো গ্রাউন্ড টিস্যুতন্ত্র। মানে এই দুইটা বাদ দিয়ে আর যেগুলো আছে সবগুলোই গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে। আচ্ছা, আর এই ক্ষেত্রে এটা সাধারণত প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত হয়। আর এখানে আর একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো এই পেরিবেলেম ভাজক টিস্যু হতে এই টিস্যুতন্ত্রের উৎপত্তি। পেরিবেলেম কথাটা কোথায় থাকে, যেটা হলো মূলের ক্ষেত্রে থাকে। তাহলে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, একটা গ্রাউন্ড কথাটা তো কিন্তু মাটি, বুঝতে পারছো? তো গ্রাউন্ড টিস্যুতন্ত্রের ক্ষেত্রে তাহলে মনে রাখবে এটা যেহেতু মাটিতে মানে শিকড় থাকে, তাহলে এই ক্ষেত্রে পেরিবেলেম ভাজক টিস্যু হতে এই টিস্যুটার উৎপত্তি হবে। আচ্ছা, তোমাদের প্রথম ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের চিত্র দেখাইছিলাম। আচ্ছা, তো এবার আমরা পড়ব যে এই ক্ষেত্রে যে আমাদের যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, আচ্ছা এখানে দেখো এই যে গ্রাউন্ড টিস্যুতন্ত্রটাই আমরা পড়বো। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের ক্ষেত্রে দেখো একটা কথা, যে সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই টিস্যুতন্ত্রে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো বহিঃস্থলীয় অংশ, একটা হলো অন্তঃস্থলীয় অংশ। তাহলে সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই টিস্যুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো বহিঃস্থলীয় অংশ, একটা হলো অন্তঃস্থলীয় অংশ। এখন এই বহিঃস্থলীয় অংশ, অন্তঃস্থলীয় অংশ, অর্থাৎ এই বহিঃস্থলীয় অংশ বলতে বোঝাচ্ছে এটা হলো স্টিলের বাইরের অংশ। তো এই স্টিলি জিনিসটা কি, স্টিলি জিনিসটা হলো এদের যে চিত্রের ক্ষেত্রে দেখো পেরিসাইকলাস আছে, এই অধ্যায়গুলো এবার এগুলো বোঝাতে গেলে তোমাদের সব চিত্র দেখাতে হবে। আচ্ছা, তো এখানে প্রথমে একটু দেখো, আমি একটু যদি জুম করে দেখাই ভালো হবে তোমাদের জন্য। দেখো এইখানে যে টিস্যুতন্ত্র এগুলোকে বলা আছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। এর মধ্যে দেখো জাইলেম, মেটাজাইলেম, ফ্লোয়েম এগুলো আছে। এরপরে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে আছে দেখো এই মজ্জারশ্মি, পরিচক্র, অন্ততক, মজ্জা, তারপরে কর্টেক্স, এগুলো হলো গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে। আর এই সেই ত্বকীয় টিস্যুতন্ত্র, ত্বকীয় টিস্যুতন্ত্র অর্থাৎ মূল ত্বক বা এপিপেলেম, মূল রোম। অর্থাৎ এই যে একটা উদ্ভিদের টিস্যুর ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই ভিতরের দিকে আছে ভাস্কুলার টিস্যু, মাঝখানে আছে গ্রাউন্ড টিস্যু, আর বাইরে আছে সেই ত্বকীয় টিস্যু। আচ্ছা, তো আমরা এবার একটু একটু করে দেখি। আচ্ছা, তো স্টিলি কি, স্টিলি দেখো পেরিসাইকাল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডেল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয় স্টিলি। স্টিলি তাহলে তোমাদের একটু পরবর্তী চিত্র আছে, সেখানে চলে যায়। তাহলে আমরা আর একটু আগে যাই, গিয়ে তোমাদের চিত্রটা একটু দেখায় আসি। আচ্ছা, এইখানে দেখো, এখানে যদি একটু বড় করে দেই, এখানে দেখো এটা হলো ধরো এটাও একটা একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তঃচ্ছেদ। তো এখানে দেখো সেই বাইরের যে ত্বকগুলো ছিল, এটা হলো কর্টেক্স,
এটা হলো অন্তত্বক, অর্থাৎ ভিতরের দিকের যে ত্বকটা এটাকে বলা হচ্ছে এন্ডোডার্মিস বা অন্তত্বক। আচ্ছা, আর এইখানে দেখো পরিচক্র কোনটা? পরিচক্র হলো এইখানে দেখো, এটা হলো পেরিসাইকেল বা পরিচক্র, অর্থাৎ এর ভিতরে এই যে এখানে দেখো এই যে একটা স্তর, আমি একটু বড় হয়ে যাচ্ছে যদিও লেখাটা, এখানে দেখো এইখানে এই একটা স্তর, মোটা স্তর, এর তলায় দেখো একটা ফাঁকা ঘর, যদি এরকম সাদা সাদা স্তর আছে। এই যে স্তরটা, এই স্তরটাকে বলা হচ্ছে পরিচক্র বা পেরিসাইকল। এই স্তরটা হলো পরিচক্র বা পেরিসাইকল। তাহলে আমাদের যে সংখ্যাটা ছিল, সংখ্যাটা কি ছিল আমি আবার একটু বলি। পেরিসাইকল থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ড সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয় স্টিলি। এই যে পেরিসাইকল, এই পেরিসাইকল থেকে অর্থাৎ এই যে তাহলে এই যে ভিতরের এই যে সাদা স্তরটা আছে, এই দেখো এটা তো এই বাইরে, এই বাইরে হ্যাঁ এবার ঠিক জায়গায় পড়ছে। এই যে আবরণটা, ওটার নাম কি বলছিলাম? ওটা বলছিলাম হলো এন্ডোডার্মিস বা অন্তত্বক। আচ্ছা, এর পরের যে স্তরটা আছে, এর পরের স্তরটা দেখো এখানে ছোট্ট সাদা করে একটা স্তর গেছে ভিতর দিয়ে, এই যে ভিতর দিয়ে স্তর গেছে সাদা একদম। তো ওই স্তরটার নাম হলো পেরিসাইকেল বা পরিচক্র। এই পেরিসাইকেল থেকে এর ভিতরের দিকে দেখো জাইলেম, ফ্লোয়েম, মেটাজাইলেম এগুলো আছে। এই পেরিসাইকেল থেকে ভিতর পর্যন্ত অর্থাৎ এই কেন্দ্র পর্যন্ত, পেরিসাইকেল থেকে আরম্ভ করে ওই যে ভাস্কুলার বান্ডল সবগুলো মিলিয়ে এই কেন্দ্র পর্যন্ত যে অংশ, এটাকে বলা হচ্ছে স্টিলি। বুঝতে পারছো তোমরা স্টিলটা? না আবার বলবো? সমস্যা থাকলে বলো, না হলে আমি বলবো, সমস্যা নেই। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা আমাদের পেজে ফেরত যাই। আচ্ছা, তাহলে এই পেরিসাইকেল থেকে কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয় স্টিলি। এখানেও যদি দেখো, এখানেও সেই পরিচক্র স্তর দেখো, এখানেও পরিচক্র হলো এই সাদাটা, নিচের স্তরটা হলো পরিচক্র। এখানে দেখো পরিচক্র লেখাই আছে, তাহলে আমার আর বলার কি। এই পেরিসাইকেল বা পরিচক্র, এইখান থেকে এর ভিতরে কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয় স্টিলি। আচ্ছা, তো এখন আমরা পড়বো বহিঃস্থলীয় অংশ আর অন্তঃস্থলীয় অংশ। বহিঃস্থলীয় অংশ বলতে কি বোঝায়? অর্থাৎ এই যে স্টিলি, এইখান থেকে তো এই ভিতর পর্যন্ত স্টিলি, এই স্টিলের যে বাইরে যেগুলো আছে এটা হলো বহিঃস্থলীয় অংশ, আর এই স্টিলের থেকে এর ভিতরে যেগুলো আছে এগুলো হলো অন্তঃস্থলীয় অংশ। আর এর বাইরে যেগুলো আছে এগুলো হলো বহিঃস্থলীয় অংশ, এর ভিতরে এই যেটুকু আছে এটুকু হলো অন্তঃস্থলীয় অংশ। আচ্ছা, এখন আমাদের এই যে বাইরে স্টিলের বাইরে অংশ পড়লাম, অন্তঃস্থ পড়লাম, তখন এর মধ্যে কি কি থাকে আমরা সেগুলো পড়বো। তো দেখো তোমরা এই ক্ষেত্রে প্রথমে দেখো এখানে এই সংখ্যাটা, স্টিলের সংখ্যাটা ইম্পর্টেন্ট আছে কথা গ্যাসের মতো। আচ্ছা, আর এর উদাহরণ দেখো, মানে কি কি কাজে করে? বিপাক কাজ, খাদ্য সঞ্চয়, আংশিকভাবে দৃঢ়তা প্রদান করে। এটা হলো অন্তঃস্থলীয়র মধ্যে, তো অন্তঃস্থলীয়র কাজ। আচ্ছা, তো দেখো এরপরে আছে, প্রথমে আছে বহিঃস্থলীয় অংশ, পরবর্তীতে আছে অন্তঃস্থলীয় অংশ। তো আমরা এই দুটো জিনিস পড়বো। তো সবাই একটু মনোযোগ রাখো, তা নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। একটা জিনিস না বুঝলে আরেকটা জিনিস বুঝবো না, এরকমটা হয়ে যাবে। তো দেখো এটা হলো অন্তঃস্থলীয়, মানে বহিঃস্থলীয় অংশের মধ্যে কি আছে? অধোতক আছে, এরপরে আছে কর্টেক্স, অন্ততক। তো দেখো এই প্রথমে একটু বলি, এখানে দেখো মূলের ক্ষেত্রে অধোতক থাকে না। এখানে এটা যেহেতু একটা মূলের প্রস্তাচ্ছেদ, এক্ষেত্রে অধোকম নাই, মানে অধোতকটা নাই। এরপরে আমরা পরবর্তীতে কাণ্ডের প্রস্তাচ্ছেদ দেখবে না, সেখানে দেখবে ওইখানে একটা ত্বক থাকে, সেটার নাম হলো অন্ততক, সরি অধোতক। ওটা হলো মূলের ক্ষেত্রে। আর আমরা যখন, এটা হলো কাণ্ডের ক্ষেত্রে দেখো, কাণ্ডে অধোতক থাকে কিন্তু মূলের ক্ষেত্রে অধোতক থাকে না। অধোতক বলতে বোঝাচ্ছে ওই যে বাইরের একটা স্তর, তার ভিতরে আর একটা স্তক থাকে। আচ্ছা, ওটা আমরা পরবর্তীতে দেখবা না, তোমাদের দেখাই দিবা না সব, এগুলো একটা একটার সাথে কানেক্টেড। তাহলে দেখো এখানে হলো অন্ততক। অন্ততক তাহলে কি? অন্ততকের ক্ষেত্রে দেখো ত্বকের নিচে কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা টিস্যুর এক বা একাধিক স্তর থাকলে তাকে বলা হচ্ছে অন্ততক। আর তো এই চিত্রের মধ্যে দেখো এই সেই অন্ততক, এখানে সাদা মতো এই যে স্তরটা আছে, এখানে অন্ততক, বাইরের যে ত্বকটা। আচ্ছা, আর এই অন্ততকে কি থাকবে না? তাহলে মূলের অন্ততকে কিন্তু অধোতক থাকে না। তাহলে তোমাদের প্রশ্ন আসবে নিচে কোনটিতে অধোতক থাকে না? মূল, কাণ্ড, পাতা এরকম ভাবে দিয়ে দেবে, তাহলে তোমরা লিখবে মূলে অধোতক থাকে না। আচ্ছা, আর এরকম প্রশ্ন আসে বহিঃস্থলীয় অংশের মানে বহিঃস্থলীয় অঞ্চলের অংশ নয় কোনটি, বা বহিঃস্থলীয় অঞ্চলের অংশ কোনটি? তো তোমরা এই তিনটা মনে রাখবে, অধোতক, কর্টেক্স, অন্ততক। তাহলে এটা তোমরা অর্ধেক দিয়ে মনে রাখতে পারো চাইলে, অর্ধেক দিয়ে মনে রাখবে এটা কি? অধোতক।
তারপরে অ দিয়ে মনে রাখবো অন্ততক, আর ক দিয়ে মনে রাখবা কর্টেক্স, অর্ধেক দিয়ে চাইলে মনে রাখতে পারো। আচ্ছা, আর আর এখানে এরপরে যদি কাজ পড়তে পারে একবার রিডিং দিবা, এগুলো হলো রিডিং দেওয়ার মতো, কাজগুলো একবার করে রিডিং দিবা। এরপরে আসি কর্টেক্স। এই দেখো চিত্রের মধ্যে ছিল কর্টেক্স। কর্টেক্স বলতে বোঝানো হয় সাধারণত বহিঃমজ্জা, অর্থাৎ তোমরা হাড়ের মধ্যে যে মজ্জা দেখছো না, তো ওই রকম ঠিক একইভাবে ওরকমটা দেখতে অনেকটা। এটা দেখো অন্তত্বকের নিচ থেকে আরম্ভ করে, অর্থাৎ অধত্বকের নিচ থেকে আরম্ভ করে অন্তত্বকের আগ পর্যন্ত অংশকে বলা হয় কর্টেক্স। এটি প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, এবং এখানে পাশাপাশি এখানে কোনো মানে আন্তঃকোষীয় ফাঁক থাকে, অর্থাৎ এখানে দেখো অনেকগুলো কোশ্চেন, এই একটা গোল আর এই একটা, মানে এই একটা গোল, এই একটা গোল, এই একটা গোল, এই একটা গোল, আর এর মাঝখানে এখানে যদি আর একটা গোল থাকে তাহলে দেখো এইখানে মাঝখানে একটু কিছুটা ফাঁক থেকে যায়, এই কোষটাকে বলা হচ্ছে অন্তঃকোষীয় ফাঁক, এক্ষেত্রে অন্তঃকোষীয় ফাঁক থাকে। আচ্ছা, আর তোমাদের অন্তঃত্বকের চিত্রটা দেখাতে হতো, অত তো থাক, পরে দেখে নিও। তা নাহলে তোমাদের কাছে যেহেতু বই আছে, তোমরা শেষের দিকে যদি একটু আসো, তোমাদের কাছে যেহেতু বই আছে, তো বই আছে তাহলে কত পেজে যেতে বলবো। আচ্ছা, তোমরা 270 পেজে একটা চিত্র দেখতে পাবা। 270 পেজে চিত্রের ক্ষেত্রে যদি তাকাও তাহলে উপরের দিকে দেখবা হাইপোডার্মিস বা অধত্বক, আর এপিডার্মিস বা বহিত্বক। তো বহিত্বক বাইরে, তার ভিতরে একটা ত্বক, সেটা হলো অধত্বক, অর্থাৎ এটা হলো হাইপোডার্মিস। তো এখানে তাহলে বিষয় হলো যে অধত্বকের নিচ থেকে আরম্ভ করে অন্তত্বকের আগ পর্যন্ত এই অংশটাকে পুরো বলা হচ্ছে কর্টেক্স। আচ্ছা, কর্টেক্সের কাজটা ইম্পর্টেন্ট। কর্টেক্স কী করে? পানি আর খাদ্য সঞ্চয় করে। পানি আর খাদ্য সঞ্চয় কোন কর্টেক্স করবে? অবশ্যই মূলের কর্টেক্সের প্রধান কাজ। আর কাণ্ডের কর্টেক্স কি করে? পানি ও খাদ্য সঞ্চয় করে, তার পাশাপাশি আরও একটা কাজ করে, দৃঢ়তা প্রদান করে, সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। মাথায় রেখে, একটা হলো মূলের কর্টেক্স, একটা হলো কাণ্ডের কর্টেক্স। এখানে যে চিত্রটা আছে এটা হলো মূলের প্রস্থ আছে, তাহলে এক্ষেত্রে যে কর্টেক্সটা আছে এটা হলো মূলের কর্টেক্স। এগুলো কিন্তু উদ্ভিদের একটু কাণ্ড ভাঙলে, একটা মূলের একটু মানে অল্প একটু প্রস্থ নিলে এই এত কিছু গঠন দেখা যাচ্ছে, কিন্তু বুঝতে পারছো? তাহলে সৃষ্টিকর্তা কিভাবে সৃষ্টি করে রাখছে। তো দেখো এরপরে আছে অন্তত্বক। অন্তত্বকটা কি? স্টিলের বাইরে এবং কর্টেক্সের নিচে এক স্তর বিশিষ্ট অন্তত্বক অবস্থিত। তো অন্তত্বক এইখানে দেখো, এই সে বাইরে ছিল, এটা হলো স্টিলের বাইরের অংশ, আর এখানে ছিল, আচ্ছা এখানে কর্টেক্স আর স্টিলের মানে কর্টেক্সের নিচে, তো এই কর্টেক্সের নিচের দিকে। আর স্টিলি ছিল কোন পর্যন্ত? স্টিলি ছিল এই জায়গার থেকে শুরু করে এই জায়গায় যে পরিচক্র ছিল, পরিচক্র আছে দেখো নিচের স্তর, এখানে দেখো দুইটা স্তর। তো দুইটা স্তরের নিচের স্তরটা হলো পরিচক্র, বাইরের স্তরটা কি? বাইরের স্তরটা হলো অন্তত্বক। তাহলে এই যে এখানে তাহলে বোঝা যাচ্ছে যে এটা হলো অবশ্যই স্টিলের বাইরে, কারণ আমাদের স্টিলি তো হলো পরিচক্র পর্যন্ত, তো এই স্টিলের বাইরে আছে তো অন্তত্বক, তাহলে স্টিলের বাইরে এবং এই কর্টেক্সের নিচের দিকে, তাহলে কর্টেক্সের নিচে অন্তত্বকটা অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো বলছে মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্তত্বক বিদ্যমান, তার মানে বোঝা যাচ্ছে কাণ্ডেও অন্তত্বক থাকে, মূলেও অন্তত্বক থাকে, কিন্তু অধত্বক কোথায় থাকে না? তোমরা বলো। এই কাণ্ডে কে বলে রে? অধত্বক তো মূলে থাকে না। আচ্ছা আমি তো থাকে শুনলাম তাই বললাম। আচ্ছা, তোমার কানের ডাক্তার দেখাও। এবার দেখো এই অন্তত্বকের মধ্যে কিছু কথা আছে। কথা হলো যে এই যে এগুলো হলো পিপাকৃতির, এটা তেমন আসে না। তো এখান থেকে যেটা আসার মতো, এটা দেখো মূলের অন্তত্বকীয় কোষের প্রস্থ পার্শ্বপ্রাচীর সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাকে বলা হয় ক্যাপসিডিয়ান স্ট্রিপ। ক্যাপসিডিয়ান স্ট্রিপটা যদি আমি একটু বলি, অর্থাৎ এটা মূলত বুঝতে হবে যে এটা হলো আমাদের যে মূলের যে অন্তত্বক থাকছে, মূলের অন্তত্বকের, অর্থাৎ এই যে মূলের অন্তঃকোষীয় কোষ মানে অন্তত্বকীয় কোষের প্রস্থ আর পার্শ্বপ্রাচীর। আচ্ছা, তো বিষয় হলো এই যে তোমরা দেখছো এই যে অন্তত্বক, আমরা মূলের ক্ষেত্রে এইখানে দেখো এই সে অন্তত্বক, এই অন্তত্বকের এই যে স্তরটা আছে, এই স্তরে মাঝে মাঝে দেখা যায় যে সুবেরিন আর লিগনিন যুক্ত হয়। তো সুবেরিন লিগনিন এটা তোমাদের প্রথম অধ্যায় ছিল, তো এটা হলো এক ধরনের রাসায়নিক পদার্থ সুবেরিন লিগনিন। এই সুবেরিন এবং লিগনিন যখন ওই জায়গায় জমা হয়, তখন দেখা যায় ওই জায়গায় যখন জমা হচ্ছে, তখন ধরে নাও এই সুবেরিন আর লিগনিন ওর উপরে জমা হচ্ছে, একটা স্তর ছিল, এ ধরে একটা স্তর,
এটা হলো মানে অন্ততক, এর উপরে সুবেরিন লিগনিন জমা হচ্ছে। সুবেরিন লিগনিন জমা হলে এটা শেষ তখন একটা গঠন হয়ে যায় এরকম। তো গঠনটা অনেকটা দেখতে কেমন হয়, ফিতার মতো বেষ্টনী সৃষ্টি করে। তখন ওই যে বেষ্টনীটা সৃষ্টি করলো ওই বেষ্টনীটার নামই হলো ক্যাপসিডিয়ান স্ট্রিপ। তো তোমাদের মানে প্রশ্ন এরকম আসে ক্যাপসিডিয়ান স্ট্রিপ কোথায় থাকে, তাহলে মনে রাখতে হবে ক্যাপসিডিয়ান স্ট্রিপ কোথায় থাকে, সেটা হলো মূলের অন্তত্বকে ক্যাপসিডিয়ান স্ট্রিপ থাকে। তাহলে এটা থাকবে কোথায়, অন্তত্বকে, এবং কোন অন্তত্বকে, মূলের অন্তত্বকে। তাহলে মূলের অন্তত্বকে ক্যাপসিডিয়ান স্ট্রিপ থাকে। আর এই ক্যাপসিডিয়ান স্ট্রিপটা আবিষ্কার মানে প্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী ক্যাপসেরি। কত সালে, 1865 সালে প্রথম বিজ্ঞানী ক্যাপসেরি লক্ষ্য করেছিলেন বলে তার নাম অনুসারে এটা নাম দেওয়া হয়েছে ক্যাপসিডিয়ান স্ট্রিপ। জানো যে বিজ্ঞানী আবিষ্কার করে তার নাম দিয়ে সে পাবলিসিটি চালায়। তাহলে এই ক্যাপসিডিয়ান স্ট্রিপ জিনিসটা আশা করি বুঝতে পারছো। তো এবার দেখো, এবার হলো প্যাসেজ সেল। প্যাসেজ সেলটা কি, অর্থাৎ অন্তত্বকের যেসব কোষগুলোর প্রাচীর পাল্লা হয়ে থাকে, অন্তত্বকের যেসব কোষগুলোর প্রাচীর পাল্লা থাকে তাদেরকে বলা হয় প্যাসেজ সেল। এখানে অন্তত্বকের তো প্রাচীরটা দেখছো, এখন কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় এই যে অন্তত্বকের প্রাচীর এটা অনেক পাল্লা হয়ে যায়। যখন ওই ত্বকটা প্রাচীরটা পাল্লা হয়ে যাচ্ছে তখন তার নাম হয়ে যাচ্ছে প্যাসেজ সেল। আবার এই প্যাসেজ সেলে মাঝে মাঝে দেখা যায় কি শেড রক্ত মানে শ্বেতসার কণিকা থাকে, অর্থাৎ শ্বেতসার কণিকা বলতে উদ্ভিদের যে শর্করা জাতীয় খাদ্য যে শ্বেতসারে পরিণত করে, বা শর্করা জাতীয় খাদ্য বলছে শ্বেতসার। তো ওই গ্লুকোজ জাতীয় খাদ্য বা শ্বেতসার কী করে, যখন শ্বেতসারটা ওই অন্তত্বকের উপরে মানে ওই যে পাতলা প্রাচীর হয়ে গেল ওর উপর শ্বেতসার জমা হলো, বলে শ্বেতসার জমা হলে তখন তাকে বলা হচ্ছে ওই স্তরকে বলা হবে শ্বেতসার আবরণ। তো আবরণ, এই শ্বেতসার আবরণ কাজে থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে শ্বেতসার আবরণ থাকে। তাহলে দেখো এখানে প্যাসেজ সেল, ক্যাপসিডিয়ান স্ট্রিপ সবগুলো কিন্তু কোথায় থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে। এগুলো সব কিন্তু থাকছে হলো দ্বিবীজপত্রী উদ্ভিদে অন্তত্বকে থাকছে, কিন্তু এটা মাথায় রাখো, অন্তত্বক কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এখানে দেখো বাঁধের মতো কাজ করে কোনটা, অন্তত্বক। মাথায় রেখো বাঁধের মতো কাজ করে অন্তত্বক। কারণ কি, এইখানে যেহেতু মানে এইখানে যেহেতু এটা এটা একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করছে, অর্থাৎ এটা অনেকটা গার্ড দিচ্ছে। দেখো এখানে লেখা আছে যে ভাস্কুলার বান্ডল ও তৎসংলগ্ন কোষগুলো যাতে বায়ু ও পানিতে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে, সেজন্য এই অন্তত্বকটা বাঁধের মতো কাজ করে। তোমরা ওই যে তো বাঁধ কথাটা তো তোমাদের পরিচিত অনেক। তো বাঁধ যেমন করে মানে পানিটাকে আটকে রাখতেছে, এবং মাঝে মাঝে বাঁধ ভেঙে গেলে তো জানো এই যে রিসেন্টলি যে বন্যা হয়ে গেল, তো বিষয়টাও কিন্তু ওরকম যে এই যে এখানে যে স্তরটা থাকে এটা কীরকমভাবে কাজ করে, এটা হলো বাঁধের মতো কাজ করে। আচ্ছা, এরপরে দেখো এরপরে আছে অন্তঃস্থলীয় অংশ। তো অন্তঃস্থলীয় অংশতে বললাম এইখান থেকে এই যে পেরিসাইকেল থেকে ভিতরে পর্যন্ত অংশ। তো এখন এইখানে কি কি আছে আমরা পড়বো। দেখো এর মধ্যে আছে হলো পেরিসাইকেল বা পরিচক্র, তোমরা চিত্রের মধ্যে দেখছিলে। তার ভিতরে ছিল মজ্জা বা মেডুলা। মজ্জা ছিল একদম কেন্দ্রে ছিল মজ্জা, তোমরা দেখে থাকবে এখানে এই কেন্দ্রে ছিল মজ্জা, এই ফ্লোয়েম, এই মেটাজাইলেম, না এই ছোটোটা হলো প্রোমেটাজাইলেম, প্রোটোজাইলেম। আর এইখানে যে গোল আছে বহুভুজাকার যে অংশ এটাকে বলা হচ্ছে মজ্জা। আচ্ছা, আর মজ্জা রশ্মি কোনটা দেখো, মজ্জা রশ্মি হলো এই যে এর মজ্জার পাশে এই যে কালো মতো করা অংশ এটাকে বলা হচ্ছে মজ্জা রশ্মি। তাহলে এই যে তোমাদের প্রশ্ন আসবে যে অন্তঃস্থলীয় অংশ কোনটা বা অন্তঃস্থলীয় অঞ্চলের অংশ নয় কোনটা, এরকম আসবে। তাহলে এর অংশ তিনটা, পেরিসাইকেল, মজ্জা বা মেডুলা, আর মজ্জা রশ্মি। তোমরা এটা এই ছন্দ দিয়ে মনে রাখতে পারো। তো এক্ষেত্রে পেরিসাইকেল বা পরিচক্র, মেডুলা বা মজ্জা, আর মজ্জা রশ্মি তিনটা দিয়ে মনে রাখতে পারো। তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে যদি তোমরা দেখো তাহলে দেখো এই পেরিসাইকেল বা পরিচক্র কী ছিল, এটা ছিল অন্তত্বকের নিচে ভাস্কুলার বান্ডের বাইরে, এটা তো বলে ফেলছি, একজনই বারবার বলে তোমরা মানে বোরিং ফিল করবা। দেখো এখানে দেখো এরপরে আছে কুমড়া, কুমারিকা উদ্ভিদের কাণ্ডে এটি বহু স্তর বিশিষ্ট হয়। মাথায় রেখো এটা সাধারণত দেখা যাচ্ছে বহু স্তর বিশিষ্ট হয় না, কিন্তু কুমড়া বা কুমারিকা জাতীয় উদ্ভিদের কাণ্ডে এটা বহু স্তর বিশিষ্ট হয়। অর্থাৎ এই যে পেরিসাইকেল বা পরিচক্র যে স্তরটা ছিল তার ভিতরে ছিল কিন্তু অন্তত্বক। আচ্ছা, তো এখানে দেখো এই হার্ট বা বার্স বা গুচ্ছটুপি, হার্ট বার্স বা গুচ্ছটুপি এই কথাটা ইম্পর্টেন্ট। হার্টবাস্ট বা গুচ্ছটুপি, এখন হার্টবাস্ট বা গুচ্ছটুপি কাকে বলা হচ্ছে, অর্থাৎ স্কেলেনকাইমা টিস্যু শুধুমাত্র ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে তাকে বলা হয়
হার্ট বাস্ট বা গুচ্ছটুপি। স্ক্লেরেনকাইমা টিস্যু কোথায় অবস্থান করলে? অবশ্যই ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে। স্ক্লেরেনকাইমা টিস্যু ফ্লোয়েমের মাথায় অবস্থান করলে তাকে বলা হচ্ছে হার্ট বাস্ট বা গুচ্ছটুপি। আর এই স্তর থেকে মূলত সৃষ্টি হয় সেকেন্ডারি ভাজক টিস্যু সৃষ্টি হয়। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে এর কাজটা একবার রিডিং দিবা। এখানে এরপরে আছে মজ্জা বা মেডুলা। আমার একটু ফাইট যেতে হবে, এখনো সামনে অনেক পড়া বাকি। এরপরে দেখো মজ্জা বা মেডুলা আছে। মজ্জা বা মেডুলার ক্ষেত্রে মজ্জা চিত্রটা দেখালাম, এখানে একবার পড়বা। বলা যে পরিবহন টিস্যুগুচ্ছ দিয়ে পরিবেষ্টিত মূল ও কাণ্ডের কেন্দ্রস্থলের অংশকে বলা হয় মজ্জা। অর্থাৎ একবার দেখছিলাম কেন্দ্রে ছিল মজ্জা আর তার সাইডে ছিল মজ্জারশ্মি, এই সেই মজ্জারশ্মি। তো মজ্জার কাজ কি? খাদ্য সঞ্চয় করা হলো মজ্জার কাজ। আর যখন স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে তখন কি হয়? দৃঢ়তা প্রদান করে। তোমাদের কালকে পড়াইছিলাম যেখানে প্যারেনকাইমা টিস্যু থাকবে তারা হলো খাদ্য সঞ্চয় করবে, আর যেখানে স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে তারা হলো দৃঢ়তা প্রদান করে। তাহলে এখানে যেহেতু স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে সে এই কারণে এটাও দৃঢ়তা প্রদান করতে সক্ষম। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে মজ্জারশ্মি। মজ্জারশ্মি কি? মজ্জা দুটি পরিবহন টিস্যুগুচ্ছের মধ্য দিয়ে রশ্মির ন্যায় যে পেরিসাইকেল পর্যন্ত বিস্তৃত হলে তাকে বলা হয়েছিল মজ্জারশ্মি। তোমাদের দেখাইছিলাম কেন্দ্রে ছিল মজ্জা আর এর এই সাইডে এরকমভাবে ছিল মজ্জারশ্মি। এই মজ্জারশ্মির কিছু কাজ আছে, এটা ইম্পর্টেন্ট। দেখো এই মজ্জারশ্মির মধ্যে দেখো, মজ্জারশ্মির মধ্যে আছে দেখো খাদ্য পানি পরিবহন করা, খাদ্যবস্তু সঞ্চয় করা, আর প্রয়োজনে গৌণ টিস্যুর কাজ করা। বুঝতে পারছো? মুখ্য টিস্যু না, কিন্তু প্রয়োজনে গৌণ টিস্যুর সৃষ্টি করা। আচ্ছা, এবার আসি পাতার গ্রাউন্ড টিস্যু। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। আমরা এতদিন জেনে আসছে পাতায় মেসোফিল থাকে। পাতায় মেসোফিল কোনটা? পাতায় যে গ্রাউন্ড টিস্যু থাকে সেটাকে বলা হচ্ছে মেসোফিল। তাহলে পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হচ্ছে মেসোফিল। এটি অসংখ্য পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। মেসোফিলে থাকে প্যালিসেড, স্পঞ্জি। তো এইখানে এই যে চিত্র আছে, চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ এই যে স্পঞ্জি প্যারেনকাইমা, এই প্যালিসেড প্যারেনকাইমা, এই স্পঞ্জি প্যারেনকাইমা। আর এই বাইরে এটা হলো কোলেনকাইমা, অর্থাৎ বাইরের স্তর। আর একদম বাইরেরটা হলো নিম্নত্বক, মানে একেবারে বাইরের যে আবরণটা ওটা হলো নিম্নত্বক। এখানে দেখো এটা এই যে উপরেরটা আছে ঊর্ধ্বত্বক, আর এই ঊর্ধ্বত্বকের যে আবরণ সেটা হলো কিউটিকল। আর এখানে কিছু পরিবহন টিস্যুগুচ্ছ আছে, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম আছে। আর এক্ষেত্রে স্টোমা, এই যে চিত্রপথটাকে বলা হচ্ছে স্টোমা। এখানে রক্ষী কোষ থাকে, বায়ুকুটুরি, এটা হলো বায়ুকুটুরি। অর্থাৎ একটা বিষম পাতার কিউটিকল বিশিষ্ট ত্বক প্যালিসেড প্যারেনকাইমা বিষম লক্ষণীয়। এগুলো পড়ে নিবা, এগুলো তেমন কিছু বোঝানোর মতো না, এখান থেকে তেমন প্রশ্ন আসে না। তো আমি তো তোমাদের লাইন বাই লাইন পড়ে ফেলাচ্ছি, এমন একটা অবস্থা হয়ে গেছে। এরপর দেখো ভাস্কুলার টিস্যুতন্ত্র। ভাস্কুলার টিস্যুতন্ত্রের আরেক নাম হলো ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। তোদের কালকে বলছিলাম ভাস্কুলার টিস্যু আরেক নাম হলো ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। মাথায় রেখো, ভাস্কুলার টিস্যু আরেক নাম হলো ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র। আর ভাস্কুলার টিস্যুতন্ত্র দেখো এখানে বলা হচ্ছে ভাস্কুলার বান্ডেলের, অর্থাৎ জাইলেম আর ফ্লোয়েমের সন্ধ্যায় গঠিত টিস্যুতন্ত্রকে বলা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। এই ভাস্কুলার টিস্যুতন্ত্র কী করে? জাইলেম আর ফ্লোয়েম বলছিলাম খাদ্য পানি পরিবহন করে। এক্ষেত্রে এখানে বলা হচ্ছে এদেরকে বলা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। তোমাদের কালকে বলছিলাম যে জাইলেম কী করে, ফ্লোয়েম দিয়ে মনে রাখতে বলছিলাম ফুড, অর্থাৎ ফুড পরিবহন করে। আর জাইলেম কী করে? জাইলেম হলো এই মাটি থেকে খাদ্যটা পাতায়, মানে যে পানি আর ওই যে খনিজ লবণটা প্রয়োজন সেটা কী করে? পাতায় এনে দেয়। আর এই পাতায় এনে দেওয়ার পরে এখানে যে খাদ্য তৈরি করলো উদ্ভিদ খাদ্য সংশ্লেষণ পরীক্ষায়, এখান থেকে আবার উদ্ভিদের বাকি দেহের অঙ্গে পৌঁছায় দেয় কোনটা? ফ্লোয়েম পৌঁছায় দেয়। এই যে এরা পরিবহনের কাজ করছে বলে এদেরকে বলা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। আচ্ছা, আর একটা কথা এখানে লেখা আছে দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত ভাজক টিস্যু হলো ক্যাম্বিয়াম। তো দ্বিবীজপত্রী যে উদ্ভিদ আছে, তোমাদের কালকে চিত্র একটা দেখাইছিলাম, যদি এটা জাইলেম হয় এটা ফ্লোয়েম হয়, আর এর মাঝখানে একটা ভাজক টিস্যু থাকে, সেই ভাজক টিস্যুটা হলো ক্যাম্বিয়াম। তো এটি তোমার পরবর্তীতে চিত্র আছে, দেখাবো। আচ্ছা, তো এখান থেকে কিছু কথাবার্তা আছে, এই পেজটায় অনেকগুলো এমসিকিউ আছে, এই জায়গায় একটু মনোযোগ দিও। এখানে দেখো বলছে উদ্ভিদ মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডেলগুলো সাধারণত বৃত্তাকারে সাজানো থাকে। তাহলে ভাস্কুলার বান্ডেলগুলো কেমনভাবে সাজানো থাকে? বৃত্তাকারে সাজানো থাকে। আচ্ছা, তো দেখো এবার যেটা বলছিলাম, তোমরা এর আগের পেজে দেখে আসছিলে, দেখো এইখানে কিন্তু ভাস্কুলার বান্ডেলগুলো দেখো বৃত্তাকারে সাজানো ছিল। তো সেটাই বলা হচ্ছে এখানে, যে এইখানে যে ভাস্কুলার বান্ডেলগুলো থাকে সাধারণত কেমন থাকে? বৃত্তাকারে সাজানো থাকে। তবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডেরা বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে জাইলেম টিস্যু, আমরা যে জাইলেম পড়ছি সেই জাইলেম টিস্যু কি ফ্লোয়েম টিস্যু কি আমরা এখন পড়বো। তো দেখো জাইলেম টিস্যুর মধ্যে আছে দেখো, জাইলেম টিস্যু কিছু উপাদান নিয়ে গঠিত। তো জাইলেম টিস্যুর মধ্যে উপাদান দেখো ট্রাকিড, ভেসেল,
জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। তাহলে ট্রাকিড ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। তো তোমাদের ওই যে বোটানি সপ্তমাধ্যায় পড়ানোর সময় একটা ছন্দ দিয়েছিলাম, সঙ্গী ফেলে ভেসে যায় না, অর্থাৎ সঙ্গী কোষ থাকবে কোথায়, ফ্লোয়েমে, আর ভেসেল কোষ থাকবে কোথায়, জাইলেমে। তাহলে দেখো এই ভেসেল কোষটা কিন্তু জাইলেমেই আছে। আর এক্ষেত্রে তাহলে কী হবে, এক্ষেত্রে ট্রাকিডটাও থাকবে, অর্থাৎ ট্রাকিড ভেসেল তোমরা একসাথে পড়ো। আর এখানে তার পাশাপাশি কী থাকবে, জাইলেম ফাইবার থাকবে, জাইলেম প্যারেনকাইমা থাকবে। আচ্ছা, ফ্লোয়েম টিস্যুর মধ্যে কী থাকে দেখো, সিগন্যাল থাকে, সঙ্গী কোষ থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, ফ্লোয়েম ফাইবার থাকে। দেখো প্যারেনকাইমা আর ফাইবার, অর্থাৎ এখানে ফ্লোয়েম ছিল, তাহলে ফ্লোয়েম টিস্যুর মধ্যে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, আর জাইলেম টিস্যুর মধ্যে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে দেখো, ফানবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদে জাইলেম টিস্যুতে ভেসেল কোষ থাকে না। তাই ফানবর্গীয় উদ্ভিদ আর নগ্নবীজী উদ্ভিদে কী থাকে, জাইলেম টিস্যুতে ভেসেল কোষ থাকে না। তাহলে মাথায় রেখো, তোমাদের ওই যে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে পড়াছিলাম সঙ্গী করে ফেলে ভেসে যায় না, অর্থাৎ ওখানে কিন্তু ভেসেল কোষ ছিল না। তাহলে ফানবর্গীয়, অর্থাৎ ফানবর্গীয় মস ফান, এটা পড়বা তোমরা, পড়ছিলে। তো তোমাদের তো মস ফানের অধ্যায় নেই, 6 অধ্যায় নাই। এই যে ফানবর্গীয় উদ্ভিদ আর এই নগ্নবীজী উদ্ভিদ, এদের ক্ষেত্রে দেখা যায় জাইলেম টিস্যুতে ভেসেল কোষ থাকে না। আচ্ছা, আর নিটাম আছে, অর্থাৎ এই নিটামটা ছিল একটা ব্যতিক্রমধর্মী, এক্ষেত্রে মানে সরল প্রকৃতির ভেসেল থাকে। আচ্ছা, তো এই যে ভেসেল আবৃত উদ্ভিদের বৈশিষ্ট্য হলেও এই যে কয়েকটা উদ্ভিদ আছে, এসব ক্ষেত্রে দেখা যায় ভেসেল কোষ থাকে না, এগুলো কিন্তু আবৃতবীজী উদ্ভিদ, কিন্তু এই জায়গায় কিন্তু ভেসেল কোষ থাকে না। 3টা উদ্ভিদের নাম আছে দেখো, উইন্টারেসি, তারপরে টেট্রাসিয়েন্ট্রেসি আর ট্রোকোডেন্ড্রাসি। এই 3টা উদ্ভিদের গোত্রে ভেসেল কোষ থাকে না। তো এই ক্ষেত্রে এটা তোমরা মনে রাখবা কি দিয়ে, TWT দ্বারা, TWT দ্বারা মনে রাখবা। 3টা নাম দেখো, তো এখানে কিন্তু টেট্রা আছে আর ট্রোকো আছে, মাথায় রাখো, টেট্রা আছে, ট্রোকো আছে, আর উইন্টার আছে, এভাবে মনে রাখবা। আচ্ছা, স্ক্রিনের ওপর লেখার শখ হয়েছে না সাদিয়ার, সুযোগ করে দেব। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কিছু কথা আছে দেখো, অর্থাৎ এই কিছু কিছু ভেসেল থাকে যেগুলো সরু গর্তযুক্ত হয়, আবার কিছু কিছু ভেসেল থাকে যেগুলো বড় গর্তযুক্ত হয়। এখন এই যে সরু গর্তযুক্ত যে ভেসেলগুলো হয় তাদেরকে বলা হয় প্রোটোজাইলেম। তাহলে সরু গর্তযুক্ত ভেসেলকে বলা হয় প্রোটোজাইলেম। আচ্ছা, আর এদেরকে অনেক সময় দেখা যায় আদিজাইলেমও বলা হয়, প্রোটোজাইলেম। কারণ আদিজাইলেম বলা হচ্ছে কেন, কারণ এরা হলো প্রথমে সৃষ্টি হয়েছিল, এখন এদেরকে বলা হচ্ছে আদিজাইলেম বা প্রোটোজাইলেম। আর যেগুলো হলো অপেক্ষাকৃত বড় গর্তযুক্ত ভেসেল তাদেরকে বলা হয় মেটাজাইলেম। তাহলে পুরো গর্ত থাকলে সেটা বুঝো, সেটা হলো মানে ছোটো, আর বড় গর্তযুক্ত হলে সেটা হবে মেটা, মেটা মানে বড়, মনে রাখবা। মেটাজাইলেমের ক্ষেত্রে কী হবে, বড় গর্তযুক্ত হবে, তাহলে বড় গর্তযুক্ত ভেসেলকে বলা হয় মেটাজাইলেম, আর ছোটো গর্তযুক্ত জাইলেমকে মানে ভেসেল কোষকে বলা হয় প্রোটোজাইলেম। আচ্ছা, তো এবার দেখো, এই যে আবৃতবীজী উদ্ভিদের মূলে মেটাজাইলেম থাকে স্টিলির কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম থাকে স্টিলির বাইরের দিকে। এবং আবার দেখো, পরে বলছে দেখো, এদের কাণ্ডে এদের অবস্থান ঠিক উল্টো, অর্থাৎ কাণ্ডে কেমন থাকে, এটা কিন্তু মূলে। তাহলে দেখো এখানে আমরা পড়ছি কি, আবৃত উদ্ভিদের মূলে, এখানে দেখো মূলে কথাটা আছে। তাহলে আবৃত উদ্ভিদের মূলে কেমন থাকে, মেটাজাইলেম থাকে কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম থাকে স্টিলের পরিধির দিকে। আর কাণ্ডের ক্ষেত্রে দেখো, কাণ্ডের ক্ষেত্রে একটু ভিন্ন, অর্থাৎ এক্ষেত্রে কী হয়, ভাস্কুলার বান্ডেলে মেটাজাইলেম থাকে পরিধির দিকে আর প্রোটোজাইলেম থাকে কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম থাকে কেন্দ্রের দিকে। তো তোমরা এটা মনে রাখবা কি দিয়ে, মনে রাখবা এভাবে, যে মামাকে দিয়ে মনে রাখবা, মামাকে। তো মা দিয়ে মনে রাখবা মূল, আর এই মা দিয়ে মনে রাখবা মেটাজাইলেম, আর কে দিয়ে মনে রাখবা কেন্দ্রের দিকে। তাহলে দেখো, এই যে আমরা মূল পড়ছিলাম, মূলে কি হয়েছিল, মেটাজাইলেম কেন্দ্রের দিকে ছিল, স্টিলের কেন্দ্রের দিকে ছিল। আর তাহলে মূল মানে মেটাজাইলেম যদি কেন্দ্রের দিকে থাকে, তাহলে প্রোটোজাইলেম কোন দিকে থাকবে, পরিধির দিকে। বুঝতে পারছো, মেটাজাইলেম যদি কেন্দ্রের দিকে থাকে তাহলে প্রোটোজাইলেম কোন দিকে থাকবে, পরিধির দিকে থাকবে। তাহলে ঠিক উল্টো, আর আর এর ঠিক উল্টো করলে কাণ্ডের দিকে, মানে মামাকে দিয়ে মনে রাখবা মূলের ক্ষেত্রে, আর কাণ্ডের ক্ষেত্রে ঠিক উল্টোটা ধরে নিবা। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, থাকলে বলো। এখন বুঝতে অসুবিধা থাকলে পরে গিয়ে বুঝতে পারবো না। হ্যাঁ, শোনা যায়নি এইখানে। আচ্ছা, বাকিদের শোনা গেছে? না ভাই, বোঝা যায়নি কিছু। আচ্ছা,
কোন পর্যন্ত শুনতে পাইছো সেটা বলো। মামাকে ব্যাখ্যা দিয়েছেন, ওর পর থেকে আর বলা যায় না। আরে পাগলা, আমি মামাকে বলে তারপরে কিছু বলিনি। আচ্ছা, তো যেটা বলছিলাম দেখো, মামাকে দিয়ে কি মনে রাখতে বলছে, এখানে দেখো মূলের এখানে দেখো মেটাজাইলেম কোন দিকে থাকে, কেন্দ্রের দিকে থাকে। আর এখানে দেখো প্রোটোজাইলেম কোন দিকে থাকে, পরিধির দিকে। তো এই জিনিসটা তোমরা মনে রাখার জন্য আমি মামাকে দিয়ে ছন্দ দিছি। তো মা দিয়ে মনে রাখতে বলছি হলো এই সেই মূলটাকে মনে রাখবা মা দিয়ে, এই মা দিয়ে মনে রাখবা কি মেটাজাইলেম, আর এই কে দিয়ে মনে রাখবা কেন্দ্রের দিকে। বুঝতে পারছো? তাহলে মূলে মেটাজাইলেম কেন্দ্রের দিকে, তাহলে মেটাজাইলেম যদি কেন্দ্রের দিকে থাকে তাহলে প্রোটোজাইলেম অবশ্যই থাকবে পরিধির দিকে, ওটা উল্টো। তাহলে এটা আমরা মূলের ক্ষেত্রে পড়ে ফেললাম। আর এর ঠিক উল্টোটা করলে দেখবা আমরা কাণ্ডের ক্ষেত্রে আসবে। এর পরের লাইনে আছে কাণ্ডের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা করলে কাণ্ডের ক্ষেত্রে আসবে। আচ্ছা, এবার বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তো এবার দেখো, এবার বলছে দেখো এখানে এক্সাক আর এন্ডাক মেসাক এই জিনিসগুলো কি। তো দেখো এখন বলছে প্রথমে আছে দেখো এন্ডাক জিনিসটা কি। এন্ডাক জিনিসটা হলো দেখো এই যে অর্থাৎ আমাদের যে কাণ্ডের অবস্থান কেমন ছিল, যে কাণ্ডের ওই যে ভাস্কুলার বান্ডলে কী ছিল, মেটাজাইলেমটা ছিল পরিধির দিকে, কাণ্ডের ভাস্কুলার বান্ডেল মেটাজাইলেমটা ছিল পরিধির দিকে, আর প্রোটোজাইলেমটা ছিল কেন্দ্রের দিকে। এই ধরনের বিন্যাসকে বলা হয় এন্ডার্ক। তাহলে এন্ডার্ক অর্থাৎ ভিতরের দিকে তাহলে কি থাকবে, প্রোটোজাইলেম। তাহলে তোমরা এভাবে মনে রাখবা, প্রোটোজাইলেম যদি ভিতরের দিকে থাকে এন্ডার্ক, প্রোটোজাইলেমের পর দেখো তাহলে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, তার মানে ভিতর দিকে, আর এন্ডার্ক মানে কি ভিতরের দিকে স্তর। তাহলে এন্ডার্ক কখন হবে, যখন প্রোটোজাইলেমটা কেন্দ্রের দিকে হবে। প্রোটোজাইলেম যদি কেন্দ্রের দিকে হয় তাহলে মেটাজাইলেম অবশ্যই পরিধির দিকে হবে, উল্টো। আচ্ছা, এবার দেখো, এবার বলছে দেখো এক্সাক্ট জিনিসটা কি, এবার বলছে দেখো মেটাজাইলেমটা কোন দিকে হবে। তো এবার মেটাজাইলেম মনে রাখবা না, তোমাদের একটা জিনিস দিয়ে মনে রাখবা, সেটা হলো প্রোটোজাইলেম দেখো পরিধির দিকে, অর্থাৎ প্রোটোজাইলেম আছে বাইরের দিকে। পরিধি মানে কি, এরকম পরিধি মানে কি বাইরের দিকে না। প্রোটোজাইলেম যদি বাইরের দিকে হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি, প্রোটোজাইলেম বাইরের দিকে সেটাকে বলা হচ্ছে এক্সার্ক, আর প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে সেটাকে বলা হচ্ছে এন্ডার্ক। তাহলে তোমরা কিন্তু প্রোটোজাইলেম দিয়ে কিন্তু এটা মনে রাখবা। তাহলে প্রোটোজাইলেম যদি বাইরের দিকে হয় তাহলে সেটাকে বলা হচ্ছে এক্সার্ক, প্রোটোজাইলেম যদি ভিতরের দিকে হয় তাহলে তাকে বলা হচ্ছে এন্ডার্ক। আচ্ছা, এরপর আছে মেসার্ক জিনিসটা কি, মেসার্ক জিনিসটা হয় পাতায়, মনে রাখবে মেসার্ক কোথায় হয়, পাতায়। তো মেসাক হলো এই যে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম উভয়ে যদি কেন্দ্র এবং পরিধি দুই দিকেই বিন্যস্ত থাকে তাহলে তাকে বলা হচ্ছে মেসার্ক। অর্থাৎ আগে ছিল কোনোটা কেন্দ্রে কোনোটা পরিধির দিকে, এবার যদি কোথাও এমন হয় যে কেন্দ্রের দিকেও থাকছে পরিধির দিকেও থাকছে তাহলে সেটাকে বলা হচ্ছে মেসার্ক। আর এটা মূলত মেসার্ক কোথায় হয়, পাতায় হয়। তো এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা? না ভাইয়া। আচ্ছা, তো এটা এই পর্যন্ত।